দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন এসএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমাদের আলোচনার বিষয় রাজনীতি এখন বা এখনকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে আসলে প্রধান দলগুলো কি বলছে, কি ভাবছে, ভবিষ্যৎটা আসলে কি। আমাদের সঙ্গে যারা আজকে আলোচক হিসেবে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারা চাইলে যে কোনো মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের মন্তব্য আমরা সেখান থেকে নিয়ে এই প্রশ্নগুলো করতে পারি আমাদের অতিথিদেরকে। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব শ্যামল দত্ত, আপনাকে দিয়ে। আসলে আমাদের গত কয়েকদিনে জাতীয় পত্রিকাগুলোর যে শিরোনাম এবং তার সঙ্গে সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানের যে বক্তব্য, বিশেষ করে তারা সাধারণ সম্পাদক বা মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আপনাকে ছোট্ট ধরিয়ে দিয়ে, আপনি গণমাধ্যমের মানুষ, আপনি সেটি নিজেও জানেন। জিএম কাদের বলেছেন যে আসলে আওয়ামী লীগই চায় না জাতীয় পার্টিদের সঙ্গে থাকুক এবং জাতীয় পার্টিও আওয়ামী লীগের সঙ্গে থাকা না থাকা নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন রকম বক্তব্য দেয়। এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? তার সঙ্গে সঙ্গে বিএনপির বক্তব্য আছে, আওয়ামী লীগের বক্তব্য আছে। আপনার কাছে ব্যাখ্যা কি থাকবে এটা, শ্যামল দত্ত? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ এই মুহূর্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় পার করছে। তার মধ্যে রাজনীতির নানা সমীকরণ, মেরুকরণ এবং নানা ধরনের দৃষ্টিভঙ্গি আসছে আমাদের সামনে। গুরুত্বপূর্ণ সময় পার করছে কেন, সেটা আগে প্রথমে বিশ্লেষণ করি। আপনি জানেন যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী শেষের দিকে আছি এবং একই সঙ্গে এরপরে বাংলাদেশের 50 বছর পূর্তি। সব মিলিয়ে আগামীতে আগামী 10 দিনে 15 দিনে প্রায় 4-5 রাষ্ট্রপ্রধান আসবেন। আর গুরুত্বপূর্ণ আরো হচ্ছে যে বিএনপি একটা বড় দল, তারাও স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফলে রাজনীতির একটা নতুন প্রেক্ষিত তৈরি হয়েছে বাংলাদেশে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। পাশাপাশি বসুরহাট এখন সবার নজর। জি, সেই রাজনীতির ব্যাপারটাও নতুন করে চিন্তা ভাবনা তৈরি করছে অনেকের মধ্যে। যারা রাজনীতি নিয়ে লেখালেখি করেন, চিন্তা ভাবনা করেন, তারা ভাবার চেষ্টা করছেন যে এই রাজনীতির পেছনের নেপথ্যের কাহিনী কি, নেপথ্যের ঘটনাগুলো কি, বা কারা আসল প্লেয়ার। অন্যদিকে আপনি খেয়াল করবেন কিছু ঘটনা নিয়ে বাম দলগুলো, বিশেষ করে এখানে রাজিকুজ্জামান রতন ভাই আছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপর কিশোরের ঘটনা, অন্যান্য যে ঘটনাগুলো, মুস্তাকের মৃত্যু, সব মিলিয়ে একটা নতুন ধরনের আরেকটি পরিস্থিতি ধরে, যেটি গণমাধ্যম যেটার সঙ্গে সম্পর্কিত। ফলে এই সামগ্রিকভাবে রাজনীতি এই মুহূর্তে আমি তো মনে করি বেশ জলায়মান। এক কথা বলতে গেলে সবাই অ্যাক্টিভ, মাঠের বাইরে। অন্যদিকে আওয়ামী লীগ কালকে দেখলাম তাদের বেশ কিছু ইলেকশনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ। ফলে তারাও তাদের রাজনীতি নিয়ে মাঠে সরব। আর সব দিক দিয়ে আমি পুরো বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখি। শুধুমাত্র চ্যালেঞ্জিং টাইমটা আসছে এখন এই মুহূর্তে, কোভিড আবার ছড়াচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কতদিন আমরা এই রাজনীতি সামনে মাঠ পর্যন্ত বিস্তৃত হতে দেখব। কারণ আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে এবং আগামীতে আবার আমাদেরকে ওই কড়াকড়ি লকডাউনের দিকে যেতে হবে কিনা জানি না। নতুন করে বাস্তবতা চিন্তা করতে হচ্ছে। ফলে রাজনীতি এবং এর সঙ্গে সম্পর্কিত যে পরিবেশ, সেটি খুবই জোরালো হচ্ছে এবং চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই জায়গাতে আমি মনে করছি যে আমাদের জন্য কিছু কঠিন সময় আসবে। যদি এই হারে রোগী বাড়তে থাকে, তাহলে তার প্রভাব পড়বে রাজনীতিতে, তার প্রভাব পড়বে অর্থনীতিতে, তার প্রভাব পড়বে মানুষের সামাজিক জীবনে। বিশেষ করে যে মুক্তিটা আমরা আশা করছিলাম, বিশেষ করে আপনার টিকা নেয়ার পরে, সেই জায়গাটিতে বোধহয় আমাদের আবার নতুন করে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে এবং রাজনীতির মাঠও কিন্তু সেটি দ্বারা প্রভাবিত হবে। ফলে এই সবকিছু মিলিয়ে একটা বলা যেতে পারে যে একটা অস্থিতিশীল পরিস্থিতিও আছে। আবার একই সঙ্গে আমাদের সামনে কি ধরনের পরিস্থিতি হবে সেটার একটা শঙ্কার মধ্যেও আমরা আছি। তবে এটা ঠিক যে মাঠের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সবাই এবং সবাই বেশ সক্রিয় একটি জায়গায় আছে। সেদিক থেকে পুরো বিষয়টাকে আমি ইতিবাচক হিসেবে দেখি।
জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে এই যে রাজনীতির সক্রিয় হয়ে ওঠা, রাজনীতির মধ্যে একে অন্যের সঙ্গে বাক বিতরণ সেটা তো থাকবে, এবং তার পাশাপাশি আসলে প্রত্যেক দলের মূল যে লক্ষ্যগুলো থাকে সেই প্রসঙ্গে আসলে সৈয়দ ইমরান সালে প্লিজ আপনার কাছে একটু আসি। বিএনপি তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আন্দোলন করছে, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন আপনাদের ভাষায়, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক দাবি দেওয়া আছে। সেই আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে মার্চের আন্দোলন বা মার্চের বাস্তবতা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি বলেছেন যে বিএনপি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং আন্দোলনের আমাদের নির্দিষ্ট ইস্যু আছে। কারণ আপনারা জানেন যে আজকে বর্তমান যে সরকার ক্ষমতাসীন, তাদের যে নির্বাচিত হওয়ার যে বিষয়টি, সেটা আজকে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এবং সেই কারণেই আমরা বলেছি এই নির্বাচন আমরা মানি না। এবং যেহেতু নির্বাচিত নয় এই সরকার, তাই তারা গণতন্ত্রের পথকে তারা সংকুচিত করে দিয়েছে, রাজনীতির পথকে সংকুচিত করে দিয়েছে। এই জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এবং এরকম একটি প্রেক্ষাপটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের সামনে উপস্থিত, এবং সেটাও আমরা পালন করছি। এবং সামগ্রিকভাবেই আমরা আজকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং একই সাথে আপনি আরেকটি কথা বলেছেন যে এই যে করোনা পরিস্থিতির যে আবার অবনতি হচ্ছে, আবার মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরেও যিনি ভ্যাকসিন নিচ্ছেন তিনিও কিন্তু আক্রান্ত হচ্ছেন, এরকমও খবর পাওয়া যাচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতিতে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। এর মধ্যেও আমরা চেষ্টা করছি দেশে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার জন্য। আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যেই কর্মসূচি নিয়ে আমরা উপস্থিত হয়েছি, এবং একই সাথে বর্তমান সরকারের অধীনে আর কোনো ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে নেমেছি। একটি ছোট্ট সম্পর্ক প্রশ্ন আছে আপনার কাছে। মাননীয় তথ্যমন্ত্রী তিনি মন্তব্য করেছেন যে বিএনপি আসলে বিরোধী দলের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে, আপনারা শুধু গুজব ছড়ান, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন। আপনারা এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করতে চান? দেখুন, দেশে কি রাজনীতির সে পরিবেশ আছে? সেখানে বিরোধী দলের রাজনীতি আমরা কিভাবে করব? বিভিন্ন আইনের মারপ্যাচের মধ্যে ফেলে, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি করে তা আমাদেরকে তো রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না। এই যে আপনি মনে করেন যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে বা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা বিভাগীয় শহরগুলিতে বা সিটি কর্পোরেশন এলাকাগুলিতে সমাবেশের কর্মসূচি দিয়েছিলাম। সেই সব কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের কি ঝুঁকি ঝামেলা পোহাতে হয়েছে আপনারা জানেন। আমরা খুলনাতে গেলাম, খুলনায় আমাদের সমস্ত আগের দিন থেকে আপনার বাস স্ট্রাইক করে বসিয়ে রাখা হলো, এমনকি নৌপথেও যাতে কেউ না আসতে পারে সেখানেও আপনার কড়া পাহারা দিয়ে, পুলিশ দিয়ে, নৌকা দিয়ে ঘোরানো হয়েছে। আপনার ঢাকায় আমরা সমাবেশ করব, আমাদেরকে বলা হলো ঠিক আছে আপনারা মোহাম্মদপুর টাউন হলে সেখানে আপনারা সমাবেশ করেন। মধ্যরাতে গিয়ে সেখানে পুলিশ গিয়ে বাধা দিয়ে বললো যে না, এখানে করতে পারবেন না, আপনারা খিলগা তালতলা মার্কেটের সামনে যান। বাধ্য হয়ে আমরা সেখানে গিয়েছি। আগামী 16 তারিখে ঢাকা দক্ষিণে আমাদের সমাবেশের কর্মসূচি আছে। এখন পর্যন্ত আমরা কোন জায়গায় করব সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সেভাবে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। তো এর নাম কি রাজনীতি? রাজনীতি করার কোনো সুযোগ আছে? আজকে বলছে যে বিএনপি গুজব ছড়াচ্ছে। গুজব তো আওয়ামী লীগ নিজেরাই ছড়াচ্ছে। আজকে অবাধ তথ্য প্রবাহ যেখানে প্রতিবন্ধকতার মুখে পড়েছে, সেখানে তো গুজব সৃষ্টি হবেই। আজকে আমরা তো গুজব ছড়াতে চাই না, বরঞ্চ আওয়ামী লীগ, বর্তমান সরকার, তারা রাজনীতির পথকে কঠিন করে দিয়ে গুজব সৃষ্টির পথকে তারা উন্মুক্ত করে দিয়েছে। তারা যদি রাজনীতির পথকে উন্মুক্ত করে দেয়, যেখানে কথা বলার স্বাধীনতা যদি থাকে, মানুষের রাজনীতি করার যদি স্বাধীনতা থাকে, রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আর গুজব সৃষ্টি করতে পারে না। বিএনপি গুজব সৃষ্টি করতে চায় না, গুজব ছড়ায় না বিএনপি। বিএনপি জনগণের কথা বলে। জনগণের কথা বললে যদি সেটা গুজব হয়, তাহলে আমাদের বলার কিছু নাই। জি, ইমরান সানি প্লিজ আপনার কাছে আমি আসি একটু পরে আবার। আপনার এই বক্তব্যগুলো নিয়ে আমরা আসলে এস এম কামাল হোসেনের বক্তব্য শুনতে চাই। বিএনপি গুজব ছড়ায় না, বিএনপির জন্য রাজনীতির কোনো জায়গা আপনারা রাখেননি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা তো আসলে অনির্বাচিত সরকার বিএনপির ভাষায়। আমরা ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের, ধন্যবাদ দর্শক শ্রোতাদের, ধন্যবাদ। এই মাস হচ্ছে মার্চ মাস, বাঙালির ইতিহাসে একটি স্মরণীয় মাস, ঐতিহাসিক মাস। এই মাসেই দেখেন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। কারণ এই মাসের 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু যে ঘোষণাটি 7ই মার্চ দিয়েছিলেন 1971 সালে, বাঙালির হাজার বছর ধরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন 7ই মার্চ। অনানুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, কিন্তু লিখিত দিয়েছিলেন না। কিন্তু 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে স্বাধীনতার ডিক্লার দিয়েছিল। সেই মার্চ মাস, আবার এই মাসেরই 17 তারিখ টুঙ্গিপাড়ার ভাইগান নদীর তীরে জাতির সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব টুঙ্গিপাড়ার বাইগান নদীর তীরে জন্মগ্রহণ করেছিল। বাবা মার পোকা শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হয়েছিল। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলো বলতে চাই। এই সরকার যদি অনির্বাচিত সরকার হতো, জনগণ টেনে হেসড়ে এই সরকারকে নামাত। যিনি বললেন তিনি 1996 সালের 15ই ফেব্রুয়ারি অনির্বাচিত সরকার ছিলেন, তারপরেও সংবিধান রক্ষার কারণে উনরা সেদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উনাদের রাতের অন্ধকারে সংসদে জনগণের দাবি পাশ করার মধ্যে দিয়ে পরের দিন উনরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। উনরা অনির্বাচিত সরকারের কথা বলেন। সেদিন বিবিসির আতাউস সামাদ একটি মন্তব্য করেছিলেন 15ই ফেব্রুয়ারি 96 সালে, যে আমার চোখ কানকে বিশ্বাস করতে হয়েছে যে বাংলাদেশে নির্বাচন হয়েছে। তারপরও দেখলাম ঢাকার শহরে 2 জন বিএনপির প্রার্থী 1 লক্ষ করে ভোট পেয়েছে। আর বিএনপির প্রধান বেগম খালেদা 18ই ফেব্রুয়ারি বললেন বাংলাদেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। উনরা আমি দেখেন এই নির্বাচন যে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে আমি বলি না, কিন্তু এই পৌরসভা নির্বাচনগুলোতে 50 থেকে 60% ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, কোথাও রক্তপাত হয়নি। হ্যাঁ, 2-1টি জায়গায় হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আর একটি জায়গায় ঘটেছে। এতগুলো পৌরসভা নির্বাচন হয়েছে, কোথাও রক্তপাত হয়নি, কোথাও সংঘর্ষ হয়নি, মায়ের কোল খালি হয়নি। 2-1টি ঘটনা হয়েছে। বিএনপি তো আর নির্বাচনে যাবে না তারা বলছে, কি বলবেন আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে? আমি বলি বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি যে কখন কি বলে এই দেশের জনগণ বিশ্বাস করেন, এবং বিএনপি নির্বাচনে না যায় স্বাভাবিক, কারণ উনরা জোর করে ভোট নিয়ে ছাড়া ক্ষমতায় যেতে পারেন না। তার উদাহরণ দেই, উপনির্বাচন ছিল তেজগাঁ। সেদিনের প্রধান ভারপ্রাপ্ত সিসি কি বলেছিলেন, পত্রিকা নয়, আমি পত্রিকা বাইর করে দেখাইতে পারি। সেদিন হাইকোর্টের নির্দেশ ছিল ওই উপনির্বাচনে সেনা মোতায়েন দিতে হবে, কিন্তু বিএনপি সেনা মোতায়েন দেয়নি। প্রধান নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন দুঃখ করে বলেছিলেন বিএনপি সরকার হাইকোর্টের রায়ও মানলেন না এবং ফালুকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2001 সালে। আপনারা তো বিএনপিকে কোনো রাজনীতি করার সুযোগ দিচ্ছেন না বিএনপির বক্তব্য অনুসারে। বিএনপি রাজনীতি তো করতে চায় না, কারণ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন। রাজনীতি করার সুযোগ দেয় না মানে? কয়জন বিএনপির নেতা মার খেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন? উনাদের নেতা ছিল বি চৌধুরী। উনারা গণতন্ত্রের কথা বলেন, উত্তর যদি দিতে পারেন। বি চৌধুরী, এখানে শ্যামল দাসে আমার বন্ধু রতন সাহেব আছেন। জি, বি চৌধুরী। আর 1 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্য শেষ করবেন কামাল হোসেন। 1 মিনিটের মধ্যে শেষ করব। বি চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন রাষ্ট্রপতি থেকে। তিনি মুক্তাঙ্গনে সমাবেশ করতে চাইছিলেন, যেতে পারেননি। পিছনের দিক দিয়ে কলার ধরে ছাত্রদল যুবদল টেনেছেন, আর বিচারা দৌড়ে গিয়ে রেল লাইনে কোন রকম জীবনে বাঁচিয়েছিলেন। এই দেশে 21 আগস্ট 2004 সাল আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গ্রেনেড হামলার প্রতিবাদে, বোমাবাজের প্রতিবাদে 500 বোমায় 63 জেলা রক্তাক্ত হওয়ার কারণে শান্তি মিছিল করতে গিয়েছিলেন। গ্রেনেড মেরে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড আইবি রহমান সহ 22 জন মারা গিয়েছিল। মোহাম্মদ নাসিম, তুফাইল আহমেদ, মতিউর চৌধুরীর মতো জাতীয় নেতাদের
প্রেস ক্লাবের সামনে রেখে কামাল হোসেন, শেষ করতে হবে আপনাকে। গুন্ডা কেড়ে নিয়েছে। গুন্ডা যেটা বলেন, গুন্ডা যা যা করেছেন তাই বলার চেষ্টা। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনার কাছে আমি ফিরবো আবার একটু পরে। আমরা আসলে রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। আসলে নির্বাচন ব্যবস্থাপনা বর্তমান রাজনীতির মধ্যে অনেক মেরুকরণ, সেটা নিয়ে শ্যামল দা একটি ভালো ব্যাখ্যা দিয়েছেন। আসলে আপনার সংগঠন বা আপনার দলের পক্ষ থেকে সব দলই তো আসলে সরকার পতনের আন্দোলন করার জন্য চেষ্টা করছে, আপনারা কি চেষ্টা করছেন? আপনাদের বক্তব্যটা কি এই মুহূর্তে? ধন্যবাদ। সবাই সরকারকে পতন ঘটাতে চায়, নিজেরা ক্ষমতায় যেতে চায়, কিন্তু সাথে সাথে আবার আরেকটা জিনিস খেয়াল করা দরকার, সরকারের পতন যেমন চাই তেমনি রাজনীতির অধঃপতনটাও ঠেকাতে চাই। কোন ধরনের রাজনীতি আমাদের এখানে তৈরি হলো? একদিকে দেখুন, এই মার্চ মাস আমাদের স্মরণের মাস, মার্চ মাস আমাদের স্মরণের মাস। স্মরণ যে এই মার্চ মাস আমরা স্বাধীনতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছিলাম, সেই অবিস্মরণীয় ভাষণের কথা তো আমরা সবাই বলি, যে কি সেই মানে আহ্বান, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আমরা উদ্বেলিত হয়েছিলাম, তাই না? আবার 25শে মার্চ সেই কালো রাত্রিতে আমাদের উপর কি নৃশংস আক্রমণ, 26 তারিখ থেকে আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। এগুলো সবই আমাদের একটা ইতিহাসের একটা পর্ব, এবং সেখান থেকে আমরা কি চেয়েছিলাম? আমরা 1970 সালে ছাত্র সমাজের যে 11 দফা ছিল, সেই 11 দফার 9 নম্বর দফায় ছিল জরুরি আইন সহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। এখনো আমাদের লড়াই করতে হচ্ছে ওই যেটা বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনের বাতিলের জন্য, কিংবা কথা বলা, মুক্তবুদ্ধির চর্চা করার স্বাধীনতার জন্য। কিংবা ধরুন এই দেশেই 1982 সালের 24শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে গেল, সংবিধানকে একদম ভুলণ্ঠিত করে, পদদলিত করে, উপেক্ষা করে, দুমড়ে মুচড়ে দিয়ে তার বিরুদ্ধে আমরা যে লড়াইটা করলাম, কামাল ভাই সেই লড়াইয়ের প্রথম সারির একজন নেতা ছিলেন, সংগঠক ছিলেন। আমরা এরশাদ পতনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক একটা মূল্যবোধের চর্চা হবে, এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু অদ্ভুত জীবন যে আমরা স্মরণ করছি আমার সংগ্রামের কথা, আর স্মরণ পাচ্ছি যা আমরা করতে চেয়েছিলাম তা করতে পারি নাই বলে। ফলে একদিকে আমাদের সংগ্রাম, আর একদিকে আমাদের লজ্জা, দুটো মিলেই তো মার্চ মাস আমাদের কাছে বারবার আসে। এখন ক্ষমতাসীনদের হাতে তো অনেক কিছু, তারা সংবিধানকে রক্ষা করবেন, সংবিধান অনুযায়ী চলবেন। এখন সংবিধান উপেক্ষিত হচ্ছে, যে আইনগুলো তৈরি হচ্ছে সেগুলো অগণতান্ত্রিক, এবং আগের আইনে যতটুকু গণতান্ত্রিক অধিকার ছিল সে আইন তারা ভঙ্গ করছে। তাহলে সরকার একাই আইন উপেক্ষা করছেন, আইন ভঙ্গ করছেন, সংবিধান উপেক্ষা করছেন, এবং সংবিধানকে কখনো কখনো তারা মানে পরোয়াই করছেন না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আবার বামপন্থী যারা, আমরা আবার বলছি শুধু সরকার পতনের আন্দোলনটা তো অনেক করলাম আমরা, সরকার পতনের সঙ্গে সঙ্গে চেতনার উন্নয়নটাও দরকার। তাহলে এক সরকার যায় আর এক সরকার আসে, জনগণ কি পায়? জনগণ হতাশা ছাড়া কি আর কিছু পায়? ফলে জনগণের কাছে এই দাবিটা করতে চাই যে দেখুন, এইটুকু বলে আমি শেষ করি, আমরা 1972 সালে আমরা $9 বিলিয়ন জিডিপি নিয়ে দেশটা যাত্রা শুরু হয়েছিল। এখন আমাদের $337 বিলিয়ন জিডিপি। কত বেড়েছে না জিডিপি আমাদের? মাথাপিছু আয় আমাদের $140 ছিল, এখন মাথাপিছু আয় হয়েছে আমাদের $2064। কিন্তু বৈষম্যটা যে বেড়ে গেল, বৈষম্যের হাত থেকে বাঁচবো বলে তো পাকিস্তানের হাত থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম, স্বাধীনতা এনেছিলাম। তাহলে এমন দেশ তৈরি করলাম যেখানে দেশের মানুষের সঙ্গে দেশের মানুষের বৈষম্য বেড়ে গেল। তাহলে আমাদের মার্চ মাসে তো এই হিসেবটাও করা দরকার যে 50 বছরের যে রাজনীতিটা আমাদের এখানে চললো, তাতে আমরা ক্ষমতার গদিটা কখনোই শূন্য থাকতে দেখলাম না, কিন্তু জনগণের ভান্ডারটা পূর্ণ হচ্ছে না কেন? এইটাই আমাদের বারবার আমাদের রাজনীতিতে আসতে হবে। এই ক্ষেত্রে কথা বলার স্বাধীনতার কথা বলি, কথা বললে কেন আমাদের গুলি খেতে হবে? কথা বললে কেন আমাদের মার খেতে হবে? বরঞ্চ কথার জবাবে কথা। ওখানে 7ই মার্চের বক্তৃতায় বলা হচ্ছে না, কেউ যদি সত্য কথা বলে, তিনি যদি একজনও হন, তার কথাটা বিবেচনা করা হয়। তাহলে এখানে তো কথার বিপরীতে কথা, যুক্তির বিপরীতে যুক্তি, এটাই হওয়া উচিত। কিন্তু নির্বাচনটাকে আমরা এই 96 এর নির্বাচন বলি আর এখনকার নির্বাচন বলি। নির্বাচনগুলোকে এমন ব্যবস্থা করে ফেললাম যে নির্বাচন হচ্ছে কিন্তু গণতন্ত্রটা নির্বাচনে চলে যাচ্ছে। এইটা তো আমরা চাই নাই। ফলে আমরা রাজনীতিতে এই দিকগুলো আবার আনতে চাই। অর্থনৈতিক সূচকের অনেক কিছু দেখাতে পারি, কিন্তু যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থাগুলো না থাকে তাহলে অর্থনীতিতে উন্নতি হবে, বৈষম্যেরও উন্নতি হবে। ফলে মানুষের মধ্যে আবার একটা প্রবণতা তৈরি হবে, দেশটা কি আমাদের সবার, নাকি দোষটা মুষ্টিমেয় কোনো মানুষের? আগে যেমন 71-এর আগে আমাদের ছিল যে আমরা এবং ওরা, এখনো কি দেশটা এরকম হয়ে যাবে? একদল কোটিপতি, একদল লুটপাটকারী, একদল ধর্ম ব্যবসায়ী, তারাই কি সমস্ত ক্ষেত্রে সমস্ত জায়গায় থাকবে? সাধারণ মানুষ সমস্ত শ্রম ঘাম দিয়েও তারা কি তাদের জীবনের এবং তাদের জীবিকার নিরাপত্তাটা পাবে না? ফলে
ফলে এই বিতর্কটা আমাদের চলতেই থাকবে এবং এই বিতর্ক চলার মধ্য দিয়ে রাজনীতি বারবার নতুন নতুন রূপ নেবে, নতুন নতুন রূপ পরিগ্রহ করবে। এই যুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ নতুন করে মুক্তির পথ খুঁজে নেবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের বিরতিটা নিয়ে এসে বিরতির পরে আসলে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে সঙ্গে আসলে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরেই জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি রাজনীতি এখন এই শিরোনাম নিয়ে। আসলে রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে সব দল তাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে আবারও শুরু করে বিরতির পরে আসলে মুদ্রা কথা হচ্ছে এরকম যে আসলে সরকারি দল বা বিরোধী দল প্রত্যেকে যে ভূমিকা বা দায়িত্ব পালন করছে এই মুহূর্তে, সেটা নিয়ে প্রত্যেক দলই সমালোচনা করছে এবং তার পাশাপাশি রাজুজ্জামান রতন যেটি বলেছেন যে আসলে উন্নয়ন হচ্ছে কিন্তু রাজনীতির অধঃপতন হচ্ছে, গুণগত মান অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে রাজনীতিবিদদের ভূমিকা এবং আদর্শবাদের জায়গা নিয়ে যে কথা বলি আমরা, সেটি নিয়ে আসলে কি আলোচনা করতে চান আপনি এই মুহূর্তে? জায়গায় বলতে গেলে শ্রাবণ, এক ধরনের ফ্রাস্ট্রেশন তো আছেই। যেটি রাজুজ্জামান রতন একটি কথা বলেছেন যে কোয়ালিটেটিভ চেঞ্জ অফ দ্য পলিটিক্স, ওয়েদার ইট ইজ হ্যাপেনিং অর নট, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। রাজনীতির আমাদের গুণগত পরিবর্তন হচ্ছে কিনা, মানুষের ইস্যুগুলো সামনে আসছে কিনা, মানুষ প্রায়োরিটি কিনা। ফলে এই জায়গাতে ঘাটতি আছে, সেটা সকল দলের ক্ষেত্রে ঘাটতি আছে। আর কোথাও কোথাও ঘাটতি আছে এরকম যে দলের সমর্থন আছে কিন্তু জনগণের পক্ষে দাঁড়াচ্ছে না। আবার অনেকেই আছে যাদের উদ্যোগ আছে কিন্তু সেখানে জনগণ সাড়া দিচ্ছে না। এই সংকটগুলো তো আছেই। আরেকটি বড় ফ্রাস্ট্রেশনের জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে। আজকে যদি স্বাধীনতার 50 বছর পরে দাঁড়িয়ে এই মূল্যায়ন করতে হয় যে আমাদের জনগণের পক্ষের যে প্রতিষ্ঠান, ধরুন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন এবং আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, সুপ্রিম কোর্ট, আদালত ইত্যাদি, সাধারণ মানুষের জন্য কতখানি আশ্রয়ের জায়গা হয় বা কতখানি রেমেডি পায়, এই জায়গাতে রাজনীতিটা কিন্তু পৌঁছাচ্ছে না, কমন পিপলের ওয়েলফেয়ারের কাছে পৌঁছাচ্ছে না। সেটা সকল দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি বলবো যে বাংলাদেশ তো একটা অথরিটেটিভ স্টেট না, এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে নানা ভিন্নমত থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে আলাদা, কিন্তু মানুষকে তো সামনে রেখে রাজনীতিটা করতে হবে। যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনীতির, আপনি যদি ক্রনোলজিক্যাল ইয়েটা দেখেন, সিঁড়িটা দেখেন, সেখানে দেখবেন মানুষই সবসময় তার কাছে বড় প্রাধান্য ছিল। আজকে এসে সেই জায়গায় আমাদের মনে হয় জানি সে একটা বড় ধরনের ঘাটতি ঘটে গেছে। বসুর হাটে গত 1 মাসে যদি অভ্যন্তরীণ কোন্দলে 2 জন মানুষ মারা যায়, এই দায়টি কে নিবে, কাকে নিতে হবে? কিংবা অন্যান্য দলগুলো দেখুন সেই ইস্যুগুলো নিয়ে, এই যে আজকে রমজান আসার আগেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে আছে? কিংবা অন্যান্য যে সমস্ত ইস্যুগুলো আছে, চাঁদাবাজি, ড্রাগ বাড়ছে বাংলাদেশে ব্যাপক হারে, এবং এই সমস্ত বিষয় মিলে দলীয় টেন্ডারবাজি ইত্যাদি নানা রকম সংকট তো আছে। সেই সংকটগুলোতে যখন মানুষ দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে পাশে পায় না, তখন নিজেরাই আস্তে আস্তে এলিয়েনেটেড হয়ে যায়, যেটা আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মানুষ কিন্তু রাজনীতির সাথে নিজেকে অ্যাটাচ ফিল করে না, এটা একসময় বাংলাদেশের রাজনীতির প্রাণশক্তি ছিল। সেটা এরশাদ বিরোধী আন্দোলনেই বলেন কিংবা পরবর্তী সময়ে গণতন্ত্রের আন্দোলনেই বলেন, কিংবা আমরা যদি আরো পিছনে যাই, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর যে স্বাধীন বাংলাদেশের আন্দোলন, সব আন্দোলনে মানুষই ছিল প্রাণশক্তি। সেই জায়গায় বোধহয় এখন টাকা না দিলে দলীয় কর্মীরাও আসে না, মানুষ তো দূরের কথা। এই রাজনীতি যদি চলতে থাকে, সেটা আলটিমেটলি এখানে 3 জন রাজনীতিবিদ আছেন, তারা বুঝতে পারবেন যে আসলে রাজনীতিটা হয়তো তাদের কাছ থেকে আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে, আলটিমেটলি দেশের জন্য খুব একটা মঙ্গলকর হবে না। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমাদের সবার জন্য সময় বরাদ্দ আছে। আমরা একটু ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে আসি। বিএনপির ব্যাপারে সরকারি দল বা বিভিন্ন রকম রাজনৈতিক দলের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে আপনারা জনগণ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে আছেন, আপনাদের আসলে আন্দোলনের সঙ্গে জনগণকে যুক্ত করতে পারছেন না। দলীয় নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে কিন্তু জনগণকে যুক্ত করতে পারছেন না, জন্যই আপনারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারছেন না। সরকারের যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছেন, কোনো দুর্বার আন্দোলন আপনারা গড়ে তুলতে পারছেন না। এটি কি আপনারা স্বীকার করেন কিনা, আর স্বীকার না করলে কেন? জি, ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। আপনি বলেছেন যে বিএনপির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, এটা বিভিন্ন মহল থেকে বলা হয়। আসলে আমি তো প্রথমেই বলেছি দেশে রাজনীতির কোনো সুযোগ নেই।
অবাধ রাজনীতির কোনো সুযোগ নেই, সেখানে নিয়ন্ত্রিত রাজনীতি করে তারা রাজনীতির পথকে শুরু করে দিয়েছে, গণতন্ত্রের পথকে শুরু করে দিয়েছে, এবং সেখানে দমন, নিপীড়ন, হামলা, মামলা এবং সেখানে গুম, হত্যা ইত্যাদির মাধ্যমে এমনকি ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে জনগণ রাজনীতি থেকে কিন্তু আজকে অনেক দূরে অবস্থান করছে। এটা হলো বাস্তবতা। কিন্তু জনগণ ছাড়া রাজনীতি হয় না, রাজনীতি ছাড়া দেশও চলতে পারে না, গণতন্ত্রও ফিরে আসতে পারে না। সেটা আজকে আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে। কিন্তু তারা এই যে তারা রাজনীতিকে আজকে সবচেয়ে বড় বেশি ভয় পায়, জনগণকে ভয় পায়। সেই কারণেই জনগণ যাতে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে না পারে, সেই জন্য তারা নিয়ন্ত্রিত রাজনীতির ব্যবস্থা চালু করেছে এবং দমন নিপীড়ন চালিয়ে এবং সেখানে একটি অনুমতি নির্ভর রাজনীতি চালিয়ে শুরু করে তারা জনগণকে এখান থেকে বিচ্ছিন্ন রাখতে চায়। কিন্তু জনগণ কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ এগুলি করতে গিয়ে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। আজকে আমি যে প্রথমে বললাম যে এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, সেটা তো আমাদের কামাল ভাই বললেন যে এই সরকার অনির্বাচিত নয়। তো অনির্বাচিত যদি দায়ী হয়ে থাকে, তাহলে আপনারা কেন 2018 সালের 30শে ডিসেম্বরের যে নির্বাচন, এটা দিনের ভোট আপনারা রাতে করলেন? তিনি বলেছেন বিএনপি নাকি জোর করে ক্ষমতা নেওয়া ছাড়া আর কোনো ভাবে ক্ষমতা যেতে পারে না। ওনাকে আমি বিনয়ের সাথে জানতে চাই, 1991 সালে যে নির্বাচন হলো, 2001 সালে যে নির্বাচন হলো, সেখানে কি বিএনপি জোর করে ক্ষমতায় গেছে, না জনগণের ভোটে ক্ষমতায় গেছে? আজকে জনগণকে তারা ভয় পায় বলেই আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান, সংবিধান থেকে একটি ফরমাইশি রায়ের উসিলা দিয়ে এক কলমের খোঁচায় তারা উঠিয়ে দিয়েছে এবং নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার নামে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা আন্তর্জাতিকভাবে যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছে বাংলাদেশের জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন কিংবা জনপ্রতিনিধি নির্বাচনের যে পথ, সেটা দুরূহ করে ফেলা হয়েছে। এটা তো গেল এই অবস্থা। আজকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে পরিসংখ্যান বা যে মতামত দিচ্ছে, সেখানে তারা বলছে যে বাংলাদেশের গণতন্ত্র আজকে দুর্বল, গণতন্ত্রের জন্যও কিন্তু আজকে বাংলাদেশ নাই। গত 2 দিন আগে দি ডেইলি স্টার পত্রিকায় আপনার ভ্যারাইটিস ডেমোক্রেসি, মানে যেটাকে সেই ইনস্টিটিউটের তারা গণতন্ত্র প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিষ্ঠান তারা সেখানে বলেছে সেখানে উদারনৈতিক যে গণতন্ত্রের যে ইন্ডেক্সে, সেটা বিশ্বের 179 দেশের মধ্যে 0.1 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 154তম। সেখানে বলা হয়েছে হংকং, বাংলাদেশ, হাঙ্গেরি, ফিলিপাইন, তানজানিয়ার মতো জনবহুল দেশগুলো আজকে এক নায়কতন্ত্র দেশের গ্রুপে অবস্থান করছে। তো এই যে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ তো আজকে স্বৈরতান্ত্রিক এক নায়কতান্ত্রিক দেশে পরিণত হতে পারে না। আজকে তারা ভোট ছাড়া নির্বাচন করে তারা এমন একটি আমি শেষ করছি, শাসন কায়েম করে তারা জনগণ থেকে রাজনীতিকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং নিয়ন্ত্রিত রাজনীতির মাধ্যমে, নিয়ন্ত্রিত গণতন্ত্র, নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে তারা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এস এম কামাল হোসেন, আপনার কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শুরু করি। বসুরহাট নিয়ে আসলে সবাই কথা বলছে, বসুরহাট আসলে মূল ঘটনাটা কি, আপনারা কিভাবে সেটি ব্যাখ্যা করছেন, আর তার সঙ্গে সঙ্গে আমরা আসলে প্রিন্সের বক্তব্যে জবাব আপনি দেবেন। আগে ইমরান খান প্রিন্স সাহেবের জবাব দিয়ে দেই, তারপরে বলবেন। উনি গণতন্ত্রের কথা বললেন, তো এটা আমার কথা না। গণতন্ত্রের সূচকে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট তারা গণতন্ত্র সূচকে 4 ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ বলে মন্তব্য করে 5টি মানদণ্ডে কোন দেশের গণতন্ত্রের পরিস্থিতি এটা বিচার করেছে। বাংলাদেশ গণতন্ত্রের দিক দিয়ে আরো 4 ধাপ এগিয়ে গেছে। আর উনি বললেন জনগণরে ভয় পায়, জনগণরে কিন্তু আমরা ভয় পাই। এই দেশের জনগণ আপনাদের এই প্রতিদিন পত্রিকা আমি একটা জরিপে দেখেছি, IRI তারা জরিপ করে বলেছেন 83% লোক মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এবং এই করোনার মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। জনগণের আমরা ভয় পাই না এই কারণে, কারণ জনগণের বিশ্বাস আস্থা আজকে প্রধানমন্ত্রীর প্রতি, কারণ প্রধানমন্ত্রী
দিন রাত সততা, সাহসিকতা, দক্ষতার সাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ বিশ্বাস করেন যে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছেন। তার কারণ বছরের শুরুতে এক সেট বই দেয়, তার কারণ ঘরে ঘরে বিদ্যুৎ, তার কারণ স্বাস্থ্য সেবা 18,000 কমিউনিটি ক্লিনিক, তার কারণ আজকে যাদের জমি নাই, ঘর নাই, 67,169টি পরিবারকে ঘর দিয়েছে। আজকে বয়স্করা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, বছরের শুরুতে এক সেট নতুন বই পায়। অর্থাৎ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা পাচ্ছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে বিএনপির প্রতি জনগণ কেন নাই? কারণ এই করোনার ভ্যাকসিন নিয়েও বিএনপির মহাসচিব বলেছেন এক কথা, আর নয়াপল্টনে বসে বিএনপির একজন মুখপাত্র আছে, উনি সকাল থেকে রাত 12টা পর্যন্ত মিথ্যে কথা বলেন, উনি বলেছেন আর এক কথা। অথচ করোনার ভ্যাকসিন নেওয়ার লেগে উনরা কিন্তু এখন আগে আগে লাইন। কারণ ভাই সময় কিন্তু শেষ, আপনার জন্য 1 মিনিট আছে। আমি সেইটা বলি যে দেখেন, উনরা কোথাও গণতন্ত্র দেখেন না, কারণ গণতন্ত্র হত্যা তো উনরাই করেছেন। আমার ভাই রতন সাহেব বললেন যে আমরা 90 সালে সামরিক শাসকদের হাত থেকে গণতন্ত্র এনেছি। সেই গণতন্ত্রের পিছনে ছুরিকে উনরাই করেছেন। টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরেছেন মাগুরাতে, উনরাই তো করেছেন। এবং ওনাদের নির্বাচনে, কোন নির্বাচনে হত্যাকাণ্ড হয়নি? মেয়র হানিফ যখন নির্বাচিত 8-7 জনকে গুলি করে হত্যা করেছে। আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী যখন গ্রিন রোড একটি ভোট কেন্দ্রে গিয়েছেন, তাকে লক্ষ্য করে গুলি করেছে, একজন রিক্সা চালক নিহত হয়েছে। আমি মনে করি জনগণ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। বসুরহাট নিয়ে আপনার আসলে 1 মিনিটের শেষ মন্তব্য শুনবো কামাল হোসেন। বসুরহাট প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। বসুরহাট প্রসঙ্গে আপনার 1 মিনিটে। জি, বসুরহাটের প্রশ্নে আমাদের দলের সাধারণ সম্পাদক উনি যে মন্তব্য করেছেন, এটাই মন্তব্য। আমি মনে করি যে অন্যায় করুক তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নেব। আমরা এটা তদন্ত করছি, প্রকৃতি দোষীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা শুধু বলি এবং প্রিন্স সাহেবদের বলি যে এই দেশটা, এই দেশের মানুষ শেখ হাসিনার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, এবং আপনাদের প্রতি বিশ্বাস নেই, আস্থা নাই, আপনার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটু আজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুরতা নিয়ে আমরা গণমাধ্যমে কথা বলি, আপনারাও কথা বলেন। শ্যামল দত্ত সেই প্রসঙ্গে কথা বলেছে। বড় দুটি রাজনৈতিক দল কিন্তু এই প্রসঙ্গে কথা বলতে চায় না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। আপনি কি বলবেন এই আমাদের রাজনীতির গুণগত মান উন্নয়নের জন্য এই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাগুলোকে আসলে নষ্ট করে ফেলছি কিনা আমরা? আজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আমরা তো প্রতিষ্ঠানগুলোকে প্রায় দুর্বল করে ফেলেছি, এখন আমরা ব্যক্তিকে প্রাধান্য নিয়ে এসেছি। প্রধানমন্ত্রীর মানে অনুমতি ছাড়া অথবা তার দিকে না তাকালে কোনো কাজই হয় না। এই কথা বললে আমরা যতটা গর্ববোধ করি ততক্ষণই আবার লজ্জাও বোধ করা উচিত। আমাদের তো প্রতিষ্ঠানগুলো দাঁড়ালো না কেন? এই যে সামনে রোজা আসবে, রোজার আগে তো জিনিসের দাম কিরকম বেড়ে যাচ্ছে, যে আমাদের টিসিবি হিসাব অনুযায়ী 1 বছরে মোটা চালের দাম বেড়েছে 37%, পাইজাম চালের দাম বেড়েছে 22%, তো টিসিবির হিসাব। আর তারপরে আটার দাম 10.71%, ময়দার দাম বেড়েছে 7%, চাল, গুঁড়া, দুধ, ব্রয়লার মুরগি, গরুর মাংস সবকিছুর দাম বেড়ে গেছে। মানুষের আয়টা কি করোনাকালে বেড়েছে? করোনাকালে একদিকে সাধারণ মানুষের আয় কমেছে, আর একদিকে কোটিপতির সংখ্যা বেড়েছে। এটা কেন হলো? এই বাংলাদেশ ব্যাংকের হিসাবে 3 মাসে বাংলাদেশের কোটিপতির সংখ্যা বেড়েছে 3,412 জন। এটা কিভাবে সম্ভব হয়? তার মানে করোনায় কিন্তু দুর্নীতি থামে নাই, করোনায় লুটপাট থামে নাই, করোনায় কিন্তু এই দাম বাড়িয়ে মানুষকে লুণ্ঠন করা থামে নাই। একদিকে চালের ভরা মৌসুমে চালের দাম বাড়তে দেখলাম, আবার চাল আমদানি হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটা বলতে চাই, একটা গণতান্ত্রিক পরিবেশ থাকলে হয় কি, প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের বিতর্ক হয়। বিতর্ক হলে শাসক গোষ্ঠী সতর্ক হয় আর জনগণও সচেতন হয়। জনগণের সচেতনতাই গণতন্ত্রের একটা বড় রক্ষা কবচ। পৃথিবীতে কোনোদিন কোনো শাসক বলে নাই যে আমাকে ক্ষমতা থেকে তোমরা টেনে নামাও, আমি তোমাদেরকে টেনে নামার ব্যবস্থা করবো, তোমাদেরকে আন্দোলনের সুযোগ করে দেবো। আসলে আন্দোলনের সুযোগ কোনো শাসকই করে দেয় না, আন্দোলনের জন্য জনগণকে এগিয়ে আসতে হয়। সেক্ষেত্রে শ্যামলদার ওই কথাটাই বলবো যে সমস্ত দলের পেছনে জনগণ আছে তারা জনগণের কথা না বলে ক্ষমতা কেন্দ্রিক লড়াই করছে, আর যারা জনগণের কথা বলছে তাদের পাশে আবার জনগণ এখনো নাই। এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে, এর ফলে হচ্ছে কি আমাদের অর্থনৈতিক সূচকগুলো বাড়ছে, রাজনৈতিক সূচকটা নিম্নগামী হচ্ছে। এবং আমাদের যে নারী নির্যাতনের যে হারটা আমাদের এখানে দেখছি, নারীর উপর নিপীড়ন এবং সহিংসতাও যেটা দেখছি, এটাও কিন্তু ইন্ডিকেট করে। মাদক এটা একটা ইন্ডিকেট করে আমাদের যুব সমাজ সে কেন মাদকাসক্ত হচ্ছে। আমাদের দেশে তো কোনো মাদক তৈরি হয় না, ইয়াবা আসে বাইরে থেকে, ফেন্সিডিল আসে বাইরে থেকে, আমরা সব ভোক্তা হয়ে গেলাম। কি একটা অদ্ভুত দেশ আমাদের। ফলে এগুলো খেয়াল রাখতে হবে, কেন যুবক মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, কেন আমাদের নারীরা স্বাধীনভাবে পথ চলতে পারছে না,
কেন আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো, সেই প্রত্যেকটা কেনর জবাব জন্য একটা রাজনৈতিক সংগ্রাম দরকার। সেই রাজনৈতিক সংগ্রামে সবার এগিয়ে আসা ছাড়া আমরা স্বাধীনতার স্বপ্ন বলি আর স্বাদ বলি, সেটা কিন্তু পূর্ণ হবে না। মাঝখান থেকে কি হবে? দেশ তো আর বসে থাকবে না। কৃষি উৎপাদন হবে, শিল্প উৎপাদন হবে, এবং সেখান থেকে মানুষ এবং মুনাফার এই সংঘাতে মুনাফাটা বাড়তে থাকবে এবং সেটা চলে যাবে মুষ্টিমেয় মানুষের পকেটে। মুষ্টিমেয় মানুষের পকেটে মুনাফা চলে যাবার জন্য দেশটা স্বাধীন হয় নাই, এর জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করি নাই। ফলে জি। বারবার আমরা এই কথাটাই বলবো যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল, মার্চ মাসের যে মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করতে গেলে মানুষকেই এবার রাস্তায় জি, নামতে হবে। রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে সহ আসলে বাকি সব আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, নতুন কোনো তর্ক বিতর্ক নিয়ে। শুভরাত্রি।